স্পিড উঠতে সময় লাগবে, বাট হাত যদি বসে যায় তাহলে আজকের ক্লাসটা বোঝাটা আপনার জন্য সহজ হবে। বুঝাইতে পারলাম? জি। আমরা কিভাবে আরবি সেট আপ করে, কিভাবে আরবি, আরবি সেটআপ। এটা শিখ। অনেকেই কম্পিউটারে কাজ করেন কিন্তু আরবি সেট আপটা কিভাবে করে এটা জানেন না। আবার অনেকে, যিনি ভিডিওটা অন রেখেছেন অফ করে দেন। আবার অনেকে আপনার আরবি টাইপই পারেন না। একটা হলো আরবি টাইপ না পারা, আর আরেকটা হলো আরবি সেট আপ করতে না পারা। আরবি টাইপ পারেন কিন্তু সেট আপ করতে পারেন না, এমন আছেন না? আবার অনেকে আছেন আরবি টাইপ পারেন না, সেট আপ তো পারেনই না। তো আজকের জন্য, আজকের ক্লাসের উভয়ের জন্য শিখার বিষয় আছে। আরবি ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের মধ্যে সেট আপ করা খুব সহজ। ধরেন জি। মাত্র 5 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। কিভাবে করবেন? আপনার কম্পিউটারের মধ্যে টাইপ সেটিংস এ চলে যাবেন, বা ল্যাঙ্গুয়েজ, সেটিং। LNG লিখবেন। LNG লিখলে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ চলে আসবে, ল্যাঙ্গুয়েজ সেটিং। আপনি যখন ল্যাঙ্গুয়েজ সেটিংস এ যাবেন, অথবা কন্ট্রোল প্যানেলে গিয়ে ল্যাঙ্গুয়েজ সেট আপে যাবেন, তখন সেখানে গিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে, সার্চে গিয়ে লেখেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে গিয়ে সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ অথবা কিবোর্ড সেট আপ, দুইটার কোন একটার মধ্যে গিয়ে আপনি এটা সেট আপ করতে পারবেন। কিবোর্ড সেট আপ, এটা হলো ল্যাঙ্গুয়েজ। রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে গিয়েও সেটা সেট আপ করতে পারবেন। আরেকটা হলো সরাসরি সেটিংস, সরাসরি সেটিংসে চলে যাবে। সেটিংসে যাওয়ার পর বাম পাশ থেকে রিজন ল্যাঙ্গুয়েজ, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন। এরকম একাধিক পদ্ধতি রয়েছে। সহজ পদ্ধতি হলো সেটিং। কম্পিউটার অল সেটিং গুলো সেটিংস এর মধ্যে রয়েছে। আপনি যখন সেটিংসে যাবেন তখন অল সেটিং গুলো আপনি এখানে শিরোনাম আকারে পাবেন। অ্যাকাউন্ট সেটিং, অ্যাপ সেটিং, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ সেটিং, গেমের সেটিং, তারপর ব্লুটুথ এন্ড ডিভাইস সেটিং, সিস্টেম সেটিং, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং, পার্সোনালাইজ, অল সেটিং। কম্পিউটারের, আমাদের মোবাইলে যেমন কি রয়েছে, সেটিং রয়েছে না, ঠিক আমাদের কম্পিউটারের মধ্যেও সেটিং রয়েছে। এই সেটিং থেকে আমরা অনেক কিছু করতে পারি। আমরা যখন টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করব তখন আমাদের ল্যাঙ্গুয়েজ শো করবে। টাইম যদি চান টাইম চেঞ্জ করতে, টাইপিং এর কিপ্যাড চেঞ্জ করতে, আর যদি বলেন যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে চলে যাবে মোর অপশন। মোর অপশন যখন যাবেন তখন দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনি যখন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন তখন মোটামুটি পৃথিবীর প্রায় কান্ট্রির ল্যাঙ্গুয়েজ গুলো এখানে শো করবে। আপনার যেই দেশের ল্যাঙ্গুয়েজ সেট আপ করা দরকার হবে, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট। যেমন অ্যারাবিক, এখানে যদি আপনি লিখেন অ্যারাবিক, তাহলে দেখেন অ্যারাবিক, অনেক দেশের অ্যারাবিক ভাষা ব্যবহার হয়। যেমন আলজেরিয়াতে, বাহরাইন, ইজিপ্টিয়ার,
ইজিপ্টে, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান, কাতার, সৌদি আরবিয়া, সিরিয়া, টিউনিসিয়া, তারপরে ইউনাইটেড আরব এমিরেটস। তার মানে এখান থেকে আমরা কি করব, সৌদি আরবিয়াটাকে সিলেক্ট করব। কেন? আমাদের দেশ ম্যাক্সিমাম সৌদি আরবিয়ার যে কিবোর্ডের লেআউট রয়েছে সেই লেআউটটা ব্যবহার করে। লেআউট কি? যেমন আমরা টাইপ করেছি, যে বাটনে যে পেয়েছি, কে বাটনে কে পেয়েছি, এল বাটনে এল পেয়েছি। তো এই যে এটা তো একটা লেআউট, এটা এই বাটন গুলোতে এই লেআউটের মধ্যে এই বর্ণগুলো সেট আপ থাকার কারণে আমরা উপর থেকে যেটা দেখতে পাচ্ছি টাইপ করলে সেটা পাচ্ছি। আর সৌদি আরবিয়ার যে লেআউটটা রয়েছে এই লেআউট অনুযায়ী আমি আপনাকে যে টাইপিং এর কিপ্যাডটা দেখাবো সেই কিপ্যাডের সাথে আপনি 100% মিল পাবেন। কিন্তু অন্যান্য ইয়েগুলোতে যদি আপনি দেন, কাতারে দিলেন অথবা টিউনিসিয়ায় দিলেন অথবা ওমানে দিলেন, যেটাই করেন না কেন, তখন দেখবেন যে কিছু বর্ণ, সবগুলো না, কিছু কিছু বর্ণ রয়েছে এমন যেগুলো আপনার নির্দিষ্ট যে কিপ্যাড আমি আপনাকে দেখাইলাম সেই কিপ্যাডের মধ্যে আপনি পাবেন, সেই কিপ্যাডের মধ্যে আপনি পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমার দেশের ম্যাক্সিমাম লেআউট যেটা ব্যবহার করে আমি সেটা ব্যবহার করব। তাহলে কি হবে, আমার কম্পিউটারে বসে যদি আপনি কম্পোজ করতে চান তাহলে অনায়াসে কম্পোজ করতে পারবেন। আপনাকে তখন আর ওই কিপ্যাডের লেআউট চেঞ্জ করার প্রয়োজন হবে না। কারণ আমি যে কিবোর্ডটা ব্যবহার করি হয়তো সেই কিপ্যাডটা আপনি শিখে আসছেন। এই কারণে আমরা সৌদি আরবিয়ার কিপ্যাডটা বাঙালিরা ব্যবহার করি, তাই আমরাও এটা ব্যবহার করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হলো নেক্সট। নেক্সটে ক্লিক করার পর আমরা ক্লিক করব এই জায়গার মধ্যে ইনস্টল। ইনস্টল যখন ক্লিক করব সাথে সাথে আমার এই জায়গার মধ্যে ল্যাঙ্গুয়েজ বারটা চলে আসবে। এখানে কিছুক্ষণ আগে ছিল, আমি কিন্তু রিমুভ করে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। যখন রিমুভ করে দিয়েছি তখন এটা আবার চলে গিয়েছে। আবার যখন আমি সেট আপ করেছি তখন কিন্তু আবার চলে আসছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি চলে আসছে, সেট আপ হয়ে গেছে। দেখেন এখানে দুটা ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, ইএনজি মিন ইংলিশ, আর হলো আইন অর্থাৎ অ্যারাবিক সৌদি আরবিয়া। এই দুটা কিপ্যাড এখানে রয়েছে। আমার কম্পিউটারের মধ্যে অ্যারাবিক কিভাবে সেটিং করব আমি ইতিমধ্যে শিখে ফেললাম। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হলো কিভাবে আরবি টাইপ করে সেটা শেখা। আরবি টাইপ করার জন্য ইংরেজির মতো কিপ্যাডের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাকে শিখতে। যেহেতু আমি একই কিপ্যাডে একাধিক ভাষায় কম্পোজ করব। কিপ্যাড কিন্তু একটা, আমার কিবোর্ড একটা, বাট আমার এই কিবোর্ড দিয়ে আমি বাংলাও টাইপ করব, আরবি টাইপ করব, উর্দু টাইপ করব, ফার্সি টাইপ করব, ইংলিশও টাইপ। সেক্ষেত্রে আমাকে প্রতিটা ভাষা টাইপ করার জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলোকে আমাকে অবশ্যই ফলো করতে হবে। নাম্বার ওয়ান, আরবি টাইপ করার জন্য প্রধানত দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো বিজয় যদি অ্যাক্টিভ করা থাকে। বিজয়টা কি? প্রশ্ন আসতে পারে, বিজয়টা কি? বিজয় হলো বাংলা লেখার একটা সফটওয়্যার। বাংলা লেখার একটা সফটওয়্যার যখন আমরা বাংলা টাইপ করব তখন এই সফটওয়্যার সাথে পূর্ণাঙ্গভাবে পরিচয় পর্ব বা পরিচিতি জানতে পারবো। এতটুকু মনে রাখেন, বিজয় হলো বাংলা লেখার একটা সফটওয়্যার। এখন
বলার বিষয়টা হলো, যদি বিজয়ের মধ্যে এইভাবে বিজয় ক্লাসিক লেখা থাকে, তখন আপনাকে বুঝে নিতে হবে এই মুহূর্তে বিজয় বিজয় কিপ্যাডটা অ্যাক্টিভ করা। আপনি যখন বিজয় কিপ্যাডটা অ্যাক্টিভ করা থাকবে আর আপনি যখন লিখতে যাবেন, তখন কিন্তু আর লেখা হবে না। দেখেন, দেখাচ্ছে ইংরেজি বর্ণ। এর কারণ কি? কারণ হলো আমার এখানের মধ্যে বিজয় অ্যাক্টিভ করা। বিজয় অ্যাক্টিভ করা, আর যখন এই জায়গার মধ্যে ইএনজি থাকবে, তখন বাংলা লেখা আসবে। আমার নাম, তোমার নাম, সবার নাম। তাহলে এখানে বিজয় অ্যাক্টিভ থাকার কারণে বাংলা লেখাটা আসছে। আবার দেখেন, বিজয় অ্যাক্টিভ আছে, কিন্তু আমি এখন লিখতেছি আমার নাম, আসতেছে না। এর কারণ হলো আমি বিজয় অ্যাক্টিভ করেছি, কিন্তু এই জায়গার মধ্যে আরবি করেছি। এখানে যে দুইটা কিপ্যাড আছে, কিবোর্ড, এই দুইটা কিবোর্ড থেকে ইংরেজি কিবোর্ড সিলেক্ট না করে আমি আরবিটাকে সিলেক্ট করেছি। আরবি সিলেক্ট করা সত্ত্বেও আরবি কিন্তু ঠিকভাবে আসে না। আবার বাংলা অ্যাক্টিভ করার পরেও কিন্তু বাংলাও আসে না। মানে দুইটা তার বিপরীত। এটা কেন? এটা হলো, আমি যখন আরবি টাইপ করব, তখন আমাকে এটা ব্রেনে রাখতে হবে, বিজয় অ্যাক্টিভ থাকা যাবে না। বিজয় অ্যাক্টিভ যদি না থাকে, এখন দেখেন কিন্তু বিজয় ক্লাসিক লেখা নাই, তার মানে বিজয় অ্যাক্টিভ নেই। বিজয় কিবোর্ডটা এখন নন অ্যাক্টিভ আছে, অফ করা আছে। এখান থেকে অন অফ করা যায়। এটা যখন অফ থাকবে এবং এই জায়গার মধ্যে যখন আরবি থাকবে, তখন কিবোর্ডে এখন যা লিখবেন সব আরবিতে আসবে। ওকে? জি। আচ্ছা, তাহলে দেখেন, ভালো করে খেয়াল করেন বিষয়টা। বিজয় কিন্তু অ্যাক্টিভ নেই, আছে। জি না। আবার এখানে কি করা আছে? ইএনজি আর নাই, আরবি। অ্যারাবিক আছে। তখন এখানে অ্যারাবিক থাকবে, তখন অনায়াসে আরবি লেখা আসবে। আরবি লেখার জন্য দুইটা মেইন বিষয়। এই দুইটা মেইন বিষয় থেকে একটা হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা অ্যাক্টিভ করতে হবে। বিজয় যদি অ্যাক্টিভ করা থাকে, সেটাকে নন অ্যাক্টিভ করো। ওকে? জি স্যার। তাহলে আমি মেইন বিষয়টা জানলাম। এবার আসেন, কিবোর্ডের কোন বাটনে কোন বর্ণটি রয়েছে। আমি ইংরেজি ভাষা শিখেছি। আমি ইংরেজি ভাষা শিখেছি। ইংরেজি ভাষার মধ্যে একটা কাজ অসম্পূর্ণ ছিল। কি ছিল? অসম্পূর্ণ। অসম্পূর্ণ। সেটা হলো, আমি যখন ইংরেজিতে লিখি, ইংরেজিতে লেটার লেখার দুটা পদ্ধতি রয়েছে। ইংরেজি লেটার দুই ধরনের হয়। ইংরেজি লেটার কয় ধরনের হয়? দুই ধরনের হয়। ক্যাপিটাল স্মল, স্মল, একটা ক্যাপিটাল। ক্যাপিটাল, ক্যাপিটাল। তাই না? জি। তার স্মল যেটা, সেটাকে বলা হয় ছোট হাতের, আর ক্যাপিটাল যেটা বড় হাতের। বড় হাতের। তো আপনি কিবোর্ডে নর্মালি টাইপ শিখেছেন ছোট হাতের। যদি সকল বর্ণগুলো যদি বড় হাতের চান, যদি সকল বর্ণগুলো বড় হাতের চান, তাহলে আপনাকে কি আপনাকে কিবোর্ডের একটা বাটন রয়েছে, সেই বাটনটার মধ্যে প্রেস করতে হবে, যেটির নাম হলো ক্যাপস লক। কি নাম? ক্যাশ লক। ক্যাপস লক। আবার বলেন। ক্যাপস লক। আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এই বাটনটা যখন প্রেস করব, তখন ডান পাশের ক্যাপস লকের বাতিটা জ্বলবে। এখানে আমরা আপনাদেরকে বলেছিলাম, এখানে চারটা ইন্ডিকেটর লাইট আছে।
কয়টা? চারটা। কোন কোন কিবোর্ডের মধ্যে 3টা থাকে। এইখানে মধ্যে একটা বাতি হলো এই নাম্বারিং লাইনের বাতি, আরেকটা হলো এই জায়গার বাতি, আরেকটা হলো ক্যাপস লকের বাতি। ক্যাপস লকের বাতি যখন জ্বলবে আপনি অনায়াসে বড় হাতের লেখা লিখতে পারবেন। ক্যাপস লকের বাতি যখন জ্বলবে অনায়াসে কি করতে পারবেন? বড় হাতের লিখতে পারবেন, কোনো কিছুই করতে হবে না। এখন যেমন কিছু করা লাগতেছে না, আকরাম আকরাম লিখছি, সব ছোট হাতে আসতেছে না, স্মল স্মল লেটার্স, তাই না? জি। আপনি যখন ক্যাপস লকের বাতিটা প্রেস করবেন, যখন বাতিটা জ্বলা থাকবে, তখন এবার আপনি লেখেন কি? সবগুলো বড় হাতের। তাই না? তার মানে ক্যাপস লক বাতিটা যদি অফ থাকে তাহলে ছোট হাতের, ক্যাপস লক বাতিটা যদি অফ অন অন থাকে তাহলে বড় হাতের। এটা হলো আমার একটা পেজের সকল লেখা যদি ছোট হাতের হয় তাহলে ক্যাপস লক বাতিটা অফ থাকবে। আমার একটা পেজের সকল লেখা যদি বড় হাতের হয় তাহলে আমার ক্যাপস লকটা কি থাকবে? অন থাকবে। ওকে? কিন্তু জি। দুই পদ্ধতির কোন এক পদ্ধতি দিয়ে যে আমাদের কম্পোজ করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আরেকটা পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতেও আমাদের টাইপ করতে হয়। সেটা হলো হয়তো আমার প্যারা শুরুর বর্ণটা থাকবে প্রথম হাতের বড়টা, বড় হাতের, অথবা প্রতিটা শব্দের প্রথম বর্ণ বড় হাতের। কি বলেন? এই জি। ফরম্যাট ব্যবহার হয় ইংরেজি লেখার যে পদ্ধতি রয়েছে, এই 3 পদ্ধতির এক পদ্ধতি আপনাকে লিখতে হয়। হয়তো সব বড় হাতের, না হয় সব ছোট হাতের, না হয় একটা প্যারাগ্রাফের প্রথম বর্ণটি বড় হাতের, অথবা প্রতিটা শব্দের প্রথম বর্ণ বড় হাতের। এই ক্ষেত্রে কি আপনি বারবার ক্যাপস লক বাতি অন অফ করতে পারবেন? আপনার জন্য একটা সমস্যা না? বা বাধাগ্রস্ত হবেন কিনা টাইপিং? এই জায়গার মধ্যে তৃতীয় যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি হলো নির্দিষ্ট নির্দিষ্ট কিছু বর্ণ যদি বড় হাতের আনতে হয় তাহলে আপনাকে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে তারপর ওই বাটনটা প্রেস করতে হবে। আবার বলছি, দুই পাশে দুটা শিফট বাটন রয়েছে, দুটা শিফট বাটনের সেম কাজ। আপনি যখন ডান হাতের কোন বর্ণগুলো লিখবেন তখন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটনটা ধরে রেখে তারপর ওই বাটনটা প্রেস করলে তখন বড় হাতের বর্ণ আসবে। এভাবে আপনি যখন ডান হাতের কোনো বর্ণ লিখবেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে রাখবেন, দেন ওই বাটনটা প্রেস করবেন, ফলে ওই বাটনের বড় হাতের বর্ণটি আসবে। ইংরেজি লেখার মেইন 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? তিনটা। হয়তো সবগুলো স্মল, না হয় সবগুলো ক্যাপিটাল, বড়। তাই না? আর থার্ড জি। নাম্বার অপশন হলো নির্দিষ্ট কিছু বর্ণে বড় হাতের, বাকি সবগুলো স্মল। তো বড় হাতের গুলো কিভাবে লিখবেন? শিফট বাটন ধরে। কিভাবে শিফট বাটন ধরবেন? আমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম, এবার প্রেস করলাম বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ, এখন কি আসলো? ছোট হাতের। আসার কথা কি ছিল? বড় হাতের। আচ্ছা, এটা কেন হলো? আমার ক্যাপস লক বাতিটা জ্বালানো, আমার ক্যাপস লক বাতিটা জ্বালানো। ক্যাপস লক বাতি জ্বালানো থাকলে লেখা আসার কথা কি? বড় হাতের। আর যখন ক্যাপস লক বাতিটা জ্বালানো থাকবে আর আমি শিফট ধরবো তখন বড় হাতের বিপরীতে ছোট হাতের আসবে। তাহলে আমি ক্যাপস লক বাতিটা কি করে দিলাম? অফ করে দিলাম। এবার আমি কি করলাম? শিফট বাটন ধরলাম ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, তারপর প্রেস করলাম এ, তারপর প্রেস করলাম কে আর এ এম। তাহলে এই শব্দের প্রথম বর্ণটি কি? স্মল। এই শব্দের প্রথম বর্ণটি কি? ক্যাপিটাল। কেপি।
মনে থাকবে সবার? জি। জি। আচ্ছা, তাহলে এইভাবে যখন যে বর্ণটা দরকার হবে আপনি এইভাবে প্রতিটি বর্ণ শিফট বাটন ধরে ধরে এভাবে কি করবেন, বড় হাতে বর্ণগুলো আঁকবেন। শিফট বাটন সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বাংলা ভাষার ক্ষেত্রে। বাংলা ভাষার পণ্ডিত বেশি, বাংলা ভাষার পণ্ডিত বেশি কথা বলে ইংরেজিতে, আর ভাষণ ভাষণের উদ্ধৃতি দেয় বাংলায়। বাংলা ছাড়া কোনো কিছু চলবে না। তো বলে যে চেয়ারটা নিয়ে আসো, বলে কি চেয়ারটা নিয়ে আসো। চেয়ারটা নিয়ে আস। আর চেয়ার চেয়ার বলেন কেন, এটা কেদারা বলেন। তো তুই বুঝবি না এটা, বুঝতে পেরেছেন? অন্যকে জি। ঘায়েল করার জন্য বাংলাকে তারা বিক্রি করে, অন্যকে ঘায়েল করার জন্য কি করে, তারা বাংলাকে বিক্রি করে। আসলে কি বাংলা ভাষার একক কোনো শব্দ রয়েছে, নাকি বাংলাটা হলো বিভিন্ন দেশের সংমিশ্রণ ভাষা? সংমিশ্রণ ভাষা। বাঙালিরা যে ভাষা ব্যবহার করে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম বলতে পারবেন আরবি, ফার্সি, হিন্দি, উর্দু, তারপরে আপনার এই আরো কিছু ভাষা রয়েছে। সকল কিছুর সমন্বয়ে কিন্তু বাংলা ভাষাটা আপনি এই যে বিশাল জগৎ, যেমন আমাদের বিভিন্ন দেশের ভাষা সংমিশ্রিত, ঠিক আমাদের দেশের বাংলা ভাষা বর্ণ লেখার জন্য অনেকগুলো বর্ণ। ইংরেজিতে কয়টা বর্ণ পাবেন, আরবিতে কয়টা বর্ণ পাবেন, উর্দুতে কয়টা বর্ণ পাবেন, তার ডাবল পাবেন বাংলা বর্ণ। আপনি যখন কম্পোজ শুরু করবেন তখন দেখবেন যে আপনার কি পরিমাণ বাংলার বর্ণ রয়েছে। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ হিসেব করেন। স্বরবর্ণ তো মানুষ খুব দ্রুত শেষ করতে পারে, আর ব্যঞ্জন বর্ণের জন্য এমন কোন মানুষ আছে যে মাইর খায় নাই? হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ কত ধাপে কত সিস্টেমে ব্যঞ্জন বর্ণ আমাদেরকে পড়াইতো, কারণ এটা তো অনেকগুলো বর্ণ। ব্যঞ্জন বর্ণ অনেকগুলো বর্ণ না? আবার জি। স্বরবর্ণ শেষে, ব্যঞ্জন বর্ণ শেষে এবার রয়েছিল যুক্ত বর্ণ, মানে ওই দুইটার মধ্যে কিন্তু জি। না। এরপর দেখেন যে আরো দুইটা সমন্বয়ে আসলে যুক্ত বর্ণ। আপনাকে যখন আমি টাইপ শিখাবো তখন দেখতে পারবেন। তো বলার উদ্দেশ্য হলো কি, কিবোর্ডের মধ্যে বাটন তো সীমিত, তাই না? এই সীমিত জি। বাটনের মধ্যে ওই সকল বর্ণগুলো আপনাকে শিখতে হবে। আর শিফট বাটনটা সবচেয়ে বেশি কাজে লাগে হলো আমাদের বাংলা ভাষা টাইপ করার সময়, প্রচুর পরিমাণে শিফট ব্যবহার। নর্মালি আরবি যদি টাইপ করেন তাহলে লাগবে, বাট 30% লাগবে, 100% টাইপ করার সময় 30% লাগবে। ইংরেজি টাইপ করার সময় শিফট বাটনটা হয়তো 10% লাগবে, আর বাংলা ভাষা টাইপ করার সময় 70% লাগবে শিফট বাটন। বুঝতে পেরেছেন? দেখেন, এই যে আমি কিপ্যাডের যে শিফট বাটনের কথা আপনাকে বললাম, ইংরেজি অবশ্যই ইংরেজির জন্য এটা প্রয়োজন হবে। আচ্ছা, আপনি আরবি সেটআপ শিখলেন। আরবি টাইপের মূল পদ্ধতি দুইটা, আরবি অ্যাক্টিভ করা, বিজয় অ্যাক্টিভ থাকলে নন অ্যাক্টিভ করা। তৃতীয় নাম্বার হলো কিবোর্ডের মধ্যে কোন বর্ণ কোন জায়গা রয়েছে সেটাও একটু দেখে দেখে টাইপ করা দরকার। কি বলেন, দরকার কিনা? জি। আমি আপনাদেরকে আরবি কিপ্যাডটা দেখাচ্ছি, দেখেন। খেয়াল করেন, এখানে আমি মার্ক করে দিয়েছি, এটা মার্ক ছাড়া। মার্কটা আপনাদেরকে দেখাই, বোঝাটা আপনাদের জন্য সহজ হবে, তাই না? জি। খেয়াল করেন, আমরা কিন্তু মিডল লাইনটা দুইটা ধাপে শিখিয়েছি।
যেমন উপরেরটার মধ্যে দেখা যাচ্ছে দুইটা ধাপ, নিচেরটাও কিন্তু দুইটা ধাপ, মিডলেরটাও কিন্তু দুইটা ধাপ, মানে দুইটা সেক্টর, লেফট সেক্টর এবং রাইট সেক্টর, তাই না? জি এখানে ডান বাম মিডল আবার একটা কালার দেখানো হয়েছে, বাট এইখানে কিন্তু আমাদের ইংরেজির মতোই হবে। কিসের মতো হবে? ইংরেজির মতো। কিবোর্ডের সিস্টেম হলো টাইপিং এর জন্য ডান পাশে বাম পাশে, টপ মিডল বটম। খেয়াল করেন, ডান পাশের সাইড বাম পাশের সাইড, ডান বাম দিয়ে কিন্তু আমরা হাত বুঝবো, ক্লিয়ার? ডান বাম দিয়ে জি কি বুঝবো? হাত বুঝবো। হাত আর টপ বটম মিডল, এটা হলো আমাদের টাইপিং এর মূল তিনটা লাইন রয়েছে। মূলত টাইপিং এর কয়টা লাইন? তিনটা লাইন। এই লাইনটাকে বলা হয় টপ লাইন, এই লাইনটাকে বলা হয় মিডল লাইন, এই লাইনটাকে বলা হয় বটম লাইন। তাহলে টপ লাইন হিসেবে তো এটা হওয়ার কথা ছিল, তাই না? কি বলেন? টপ লাইন হিসেবে তো এটা হওয়ার কথা ছিল না, সবার উপরে লাইনটা? জি কথা বলেন। নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, জি নিয়ম অনুযায়ী টপ লাইন হওয়ার কথা ছিল, টপ লাইনটা হওয়ার কথা ছিল হলো উপরের লাইন। উপরের লাইনটা। এই উপরের লাইনের উপরে কিন্তু আরেকটা লাইন আছে, তাই না? জি দেখেছেন কিনা আপনারা কিবোর্ডের মধ্যে? আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। জি দেখতেছি। এই দেখেন, এই নাম্বারিং লাইনের উপরে কিন্তু আরেকটা লাইন আছে। আমি আপনাদেরকে কিবোর্ডের পরিচয়ের সময় আপনাদেরকে বলেছিলাম মেবি, যে সবার উপরের লাইনটার নাম হলো ফাংশন লাইন। কি লাইন? জি ফাংশন লাইন। এই ফাংশন লাইনের নিচের লাইনটা হলো নাম্বারিং লাইন। কি লাইন? নাম্বারিং। নাম্বারিং এর লাইনের নিচে হলো মূলত নাম্বারিং লাইন। নাম্বারিং এর লাইনের নিচে মূলত আমার কিসের লাইন? টাইপিং লাইন, মানে আমার মূল বর্ণগুলো এই তিন লাইনের। যার কারণে আমরা এই নাম্বারিং লাইনটাও ফেলে দিচ্ছি, ফাংশন লাইনটাকেও ফেলে দিচ্ছি। মূলত আমাদের টাইপিং এর মূল তিনটা লাইনের সংক্ষিপ্ত পরিচয়ের জন্য টপ মিডল বটম, টপ মিডল বটম, এইভাবে আমরা আপনাদেরকে কি করি? উপস্থাপন করি। কি জন্য? বুঝার সুবিধার্থে। কিসের সুবিধার্থে? বুঝার। সুবিধার্থে। তাহলে আপনি টপ লাইন দিয়ে কি বুঝবেন? টাইপিং এর টপ লাইন, টাইপিং এর মিডল লাইন দিয়ে মিডল লাইন, টাইপিং লাইন টাইপিং এর বটম লাইন দিয়ে নিচের লাইন। ক্লিয়ার? আর নিচের সবার নিচের লাইনটাকে আপনি প্রোগ্রামিং লাইনও বলতে পারেন, স্পেস জি লাইনটাও বলতে পারেন, কন্ট্রোল প্যানেলের লাইনও বলতে পারেন। এটা যে যেভাবে পরিচয় পায়, এটা মূলত হলো আমরা স্পেস বার লাইন বলি, মূলত স্পেস বার লাইন বা অল্টার লাইন বলি। তো এটা আপনার ম্যাটার না, মূলত নাম্বারিং লাইন, টপ লাইন, মিডল লাইন, দেন বটম লাইন, এই চারটা লাইনের নাম আপনারা শুধুমাত্র জেনে রাখবেন। ওকে? তাহলে এখন দেখেন, আমি যখন টাইপ করব রাইট সাইড, তখন আমি এই জায়গার মধ্যে ইংরেজি করে আছে, ক্লিক করে আমি অ্যারাবিক করে নিলাম, ক্লিক করে অ্যারাবিক করে নিলাম। এবার আমি ডান দিক থেকে শুরু করলাম। এইচ, এইচ এর মধ্যে আমার বর্ণ রয়েছে আলিফ। কি রয়েছে? আলিফ। আলিফ। এইচ প্রেস আলিফ, জে প্রেস করলাম তা, কে প্রেস করলাম নুন, এল প্রেস করলাম মিম, সেমিকোলন প্রেস করলাম কাফ। সেমিকোলনের ডান পাশে রয়েছে আমার ইনভাইটেড কমা ক, এবং আমার খণ্ডকটার মধ্যে রয়েছে আমার অবলিক। এই খণ্ডকটার মধ্যে আমার অবলিক রয়েছে আপাতত। মূলত এই জায়গার মধ্যে থাকবে হলো আমার জ। কি থাকবে? জ থাকবে। এই জটা বর্তমানে রয়েছে এই জায়গায়। আমার এইখানে যে কিবোর্ডটা রয়েছে, এই কিবোর্ডটা জাল এইখানে রয়েছে,
সেই অনুযায়ী আমার কিবোর্ডটার মধ্যেও জাল রয়েছে এই জায়গাতে, ঠিক এই বাটনটার উপর, কিবোর্ডের এই ট্যাব বাটনের উপর রয়েছে কোণার বাটনটা, এটার মধ্যে জাল রয়েছে। আবার খেয়াল করেন, আলিফ এইচ এর মধ্যে, জে এর মধ্যে তা, কে এর মধ্যে নুন, এল এর মধ্যে আমার মিম, কনিষ্ঠাঙ্গুলের মধ্যে কাফ, কনিষ্ঠাঙ্গুলের ডান পাশে রয়েছে যে বাটনটা সেটার মধ্যে রয়েছে ত, তার ডান পাশে যেটা রয়েছে সেটার মধ্যে আমার আপাতত রয়েছে অবলিক। আবার খেয়াল করে, ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে এইচ এর মধ্যে আলিফ, কে এর মধ্যে তা, মধ্যম আঙ্গুল দিয়ে কে এর মধ্যে রয়েছে নুন, অনামিকা আঙ্গুল দিয়ে এল এর মধ্যে রয়েছে মিম, কনিষ্ঠ আঙ্গুল দিয়া সেমিকোলনের মধ্যে রয়েছে কাফ, সেমিকোলনের পরে ইনভাইটেড কমার মধ্যে রয়েছে ত, তার পাশের বাটনের মধ্যে রয়েছে অবলিক। এটা কম পক্ষে আমরা কয় মিনিট লিখবো? 5 মিনিট লিখবো। কয় মিনিট? 5 5 মিনিট। এবার আসেন, ডান পাশেরটা লিখলাম, এবার কোন পাশেরটা লিখবো বলেন দেখি, বাম পাশেরটা। বলেন আপনারা বলেন, কোন বাটনটা প্রেস করবো আগে? জি। গুড, জি বাটন প্রেস করবো, কেননা জি বাটনটা বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে, জির মধ্যে রয়েছে আমার লাম, এফ এর মধ্যে রয়েছে আমার বা, ডির মধ্যে রয়েছে আমার নক্তাওয়ালা ইয়া, অনামিকা আঙ্গুল মধ্যে রয়েছে, এস এর মধ্যে রয়েছে আমার সি, এর মধ্যে সিন আর এ এর মধ্যে রয়েছে আমার শিন। শিন। এগুলো কিন্তু মোরাক্কাব, তাই না? এগুলো কি মুরাক্কাব। মোরাক্কাব ছাড়া কিভাবে লিখবেন, কে বলতে পারবে? স্পেস স্পেস দি স্পেস দিয়ে, লামের পরে কি দিব? একটা স্পেস দিব। তারপরে এফ এর মধ্যে তর্জনী আঙ্গুল দিয়ে বা লিখলাম স্পেস, স্পেস নক্তাওয়ালা ইয়া লিখলাম স্পেস, সিন লিখলাম স্পেস, এবং শিন লিখলাম স্পেস। স্পেস। যদি না দেওয়া হয়, স্পেস যদি তাহলে না হয় তাহলে মোরাক্কাব। মুরাক্কাব হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি। আমাদের কোনো ভেজাল আছে? জি না। কোনো ভেজাল নেই। তাহলে এখন দেখেন, এই যে বামের তর্জনী আঙ্গুল দিয়া লাম এবং বা, মধ্যম আঙ্গুল দিয়া নক্তাওয়ালা ইয়া, বলতে হবে ইয়া 3 ধরনের হয়, নক্তাওয়ালা ইয়া ইয়া, নক্তা নক্তা ছাড়া ইয়া, হামজাওয়ালা ইয়া, হামজাওয়ালা ইয়া। জি। আসছে। তিনটা 3টা বাটন আলাদা আলাদা রয়েছে, আলাদা এটা রয়েছে। বলতে হবে। আচ্ছা, তাহলে এরপর আসেন হলো অনামিকা সিন, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, এটা কমপক্ষে লিখে যাব ক মিনিট? 5 মিনিট। চলে যাব টপ লাইন, ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে কোনটা দিয়ে শুরু? গয় 9। ওয়াইয়ের মধ্যে থাকবে গইন এবং জি। ইউর আইন। মধ্যে হলো আইন, ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে 2টা বাটন, মধ্যম আঙ্গুল দিয়ে আয়ের মধ্যে থাকবে গোলতা, গোলহা, গুলহা। গুলহা। অনামিকা আঙ্গুল দিয়া ওর মধ্যে হ। থাকবে হ, কনিষ্ঠ আঙ্গুল দিয়া পির মধ্যে থাকবে হা, তারপরে বাটনের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল দিয়া জিম, তারপর বাটনের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল দিয়া দাল। দাল। পেজ দিয়ে আবার দেখাচ্ছি, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়া গইন এবং আইন, মধ্যম আঙ্গুল দিয়া গোলহা, অনামিকা আঙ্গুল দিয়া খ, কনিষ্ঠ আঙ্গুল দিয়া হা এবং জিম এবং দাল। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কয়টা বাটন? 3টা বাটন। কয়টা বাটন? 3টা। 3টা বাটন। এটাও লিখে যাব কম পক্ষে মিনিট, 5 মিনিট। ওকে, জি। এবার আসেন হলো টপ লাইনের লেফট সাইড, বলেন কোনটা দিয়ে? প্রথমে ফা, তর্জনী এই আঙ্গুল দ্বারা ফা। এর মধ্যে রয়েছে আমার ফা, তর্জনী আঙ্গুল দিয়ে, এবং আর এর জি। মধ্যে রয়েছে কফ, তর্জনী আঙ্গুল দিয়ে। এর মধ্যে রয়েছে আমার সা, অনামিকা আঙ্গুল, মধ্যম আঙ্গুল দিয়ে। অনামিকা আঙ্গুল দিয়ে ডব্লিউ এর মধ্যে রয়েছে সদ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিউর মধ্যে রয়েছে দদ। আবার খেয়াল করেন, তর্জনী আঙ্গুল দিয়া সা এবং ফা, কফ, মধ্যম আঙ্গুল দিয়ে সা, সা। অনামিকা আঙ্গুল দিয়া সদ, কনিষ্ঠ আঙ্গুল দিয়া দদ।
কমপক্ষে 5 মিনিট। এবার আসেন হলো কি বটম, মানে সবার নিচের লাইন। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কি বলে, নক্তা ছাড়া ইয়া, নক্তা ছাড়া ইয়া এবং নক্তাছাড়া ইয়া, ইয়া, মধ্যম আঙ্গুল দিয়ে গোলতা, তা, উল্টা, নক্তাওয়ালা তা, অনামিক আঙ্গুল দিয়ে ওয়াও, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ঝা এবং জ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ঝা এবং জ। জ, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে নক্তাছাড়া ইয়া, মধ্যম আঙ্গুল দিয়ে ওয়াও, গোলতা, অনামিক আঙ্গুল দিয়ে ধা, অনামিক আঙ্গুল দিয়ে ওয়াও, কনিষ্ঠ ওয়াও, আঙ্গুল দিয়ে ঝা এবং জ। জ, এটা কমপক্ষে 5 মিনিট। আসেন হলো লেফট সাইড, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে র, মধ্যম আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ওয়াও, ওয়াও, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হামজা, সরি অনামিক আঙ্গুল দিয়ে হামজা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ইয়া, ইয়া। আবার খেয়াল করেন, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে র, মধ্যম আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ওয়াও, অনামিক আঙ্গুল দিয়ে হামজা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ইয়া। ইয়া। এবার দেখেন আমার আরবির মূল বর্ণগুলো চলে আসে। তাহলে প্রতিটা বর্ণের, প্রতিটা বাটনের মেইন বর্ণগুলো আমরা আয়ত্ত করে ফেলেছি, মেইন বর্ণগুলো আমরা আমরা আয়ত্ত করে ফেলেছি। কিবোর্ডের দিকে একটু তাকান সবাই। এই কিবোর্ডের মধ্যে প্রতিটা বাটনের মধ্যে কয়টা করে বর্ণ দেখাচ্ছে? বুঝেন নাই? কিবোর্ডের এই যে একটা করে বাটন না, প্রত্যেকটা বাটনের মধ্যে কয়টা করে বর্ণ দেখাচ্ছে স্ক্রিনের একটা মধ্যে? করে, দুইটা একটা করে করে, কয়টা? দুইটা দুইটা। একটা উপরের দিকে, একটা নিচের নিচের দিকে। দিকে। নিচের দিকে যে বর্ণগুলো ইতিমধ্যে আমরা শিখেছি, নিচের দিকে যে বর্ণগুলো ইতিমধ্যে কি আমরা শিখেছি, শিখি। আর উপরের দিকে যে বর্ণগুলো রয়েছে ওই বর্ণগুলো আমরা এখনো শিখি নাই, এখন শিখবো। তাহলে কয় মিনিট আমরা প্র্যাকটিস করলাম? 30 মিনিট। কয় মিনিট বলেন, কয় মিনিট? 30 মিনিট। 30 মিনিট যে প্র্যাকটিস করলাম, এখন আবারও 30 মিনিট প্র্যাকটিস করতে হবে। এখন আবারও 30 মিনিট প্র্যাকটিস করতে হবে। 30 মিনিট কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সেই 30 মিনিটটা কিভাবে করবেন? আবারও যে 30 মিনিট করবেন সেটা কিভাবে করবেন খেয়াল করেন। সে 30 মিনিটটা হলো শিফট বাটন ধরে, কি ধরে? শিফট বাটন ধরে। এই যে কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে জি, যে ইংরেজি টাইপের সময় 10% শিফট বাটন ব্যবহার হবে, আরবির ক্ষেত্রে 30%, আর বাংলা ক্ষেত্রে 70%। বাংলা ক্ষেত্রে কি 70% শিফট ব্যবহার হয়, আর আরবি ক্ষেত্রে 30%, বাংলা ক্ষেত্রে 70, আরবি ক্ষেত্রে 30, আর ইংরেজি ক্ষেত্রে 10%। মানে ইংরেজি ক্ষেত্রে খুব কম প্রয়োজন হয়, ইংরেজি থেকে আরবি বর্ণটা একটু বেশি, আরবি বর্ণ থেকে বাংলা বর্ণটা আরো বেশি, তাই না? জি, এখন দেখেন কিভাবে শিফট বাটন ধরবো আর কেন ধরবো। শিফট বাটনের মধ্যে আমাদের আরবির এখনো কিছু অপূর্ণ, কিছু অসম্পূর্ণ কিছু বর্ণ রয়েছে, যেটাকে আমরা সাপোর্ট বর্ণ বলি। কি বলি? সাপোর্ট, হ্যাঁ, সাপোর্ট ক্যারেক্টার বলে বা লেটার বলি। অর্থাৎ
আপনি যেমন হা পেয়েছেন, আপনি যেমন কি পেয়েছেন, গোল হা। গোল হা। তো আপনার সাপোর্ট হা কোনটা? চশমাওয়ালা হা, কি বলেন? জি। আপনার সাপোর্ট হা তো আপনার বর্ণের, আপনার 29টা হরফের একটা বর্ণ, কিন্তু গোল হা কি আপনি 29টা বর্ণের একটা বর্ণ? না। বুঝতে পারিনি মনে হয়। গোল হাটা কি আমার 29টা বর্ণ থেকে কি 30টা বর্ণ, নাকি জি না। বর্ণের ভিতরেই না। সাপোর্ট? এটা মিডল আসলে এক ধরনের, শেষে আসলে আরেক ধরনের, তাই না? অথবা শুরুতে আসলে আরেক ধরনের, শুরুতে আরেক ধরনের। শেষে, কিন্তু উভয়টা কি হা, এগুলো কি হা। এইভাবে দেখেন, হ্যাঁ। আলিফ কথা বলেন, আপনি আলিফ টাইপ শিখেছেন, এখন আলিফের উপরে যদি আপনাকে একটা হামজা দিতে হয় তখন কি করবেন? আলিফের নিচে যদি একটা হামজা দরকার হয় তখন কি করবেন? এগুলো হলো সাপোর্ট লেটার্স। এই সাপোর্ট গুলো কিভাবে বের করবেন? শিপ শিপ বাটন। দ্বারা। শিপ তার দ্বারা। মানে হলো সাপোর্ট আরবি ক্ষেত্রে তো অনেক লাগবে, আরবি টাইপ করার সময় সাপোর্ট বর্ণগুলো অনেক লাগবে, লাগবে না? জি। লাগবে। হামজার, আলিফের উপর হামজার, আরবি লিখতে গেলে কোথাও কোথাও আলিফের উপর হামজা, কোথাও কোথাও আলিফের নিচে হামজা, এরা বোঝানোর জন্য, তাই না? হরকতের ইয়ে বোঝার জন্য এগুলো ব্যবহার হয়। লাগবে। আরবির গ্রামারের নিয়ম এটা, কি বলেন? যারা বিশেষ করে যারা আপনার এই এটাকে কি বলে, আদব বিভাগে যারা পড়াশোনা করেছেন, তারাই তো মূলত আরবি সাহিত্যের সাহিত্যিক। তারা আরবির উপর তারা মূলত ডিগ্রিটা নেয়। তো এই আরবির উপর যখন ইয়ে করে, আরবির মূল গ্রামার থেকে শুরু করে কত ধরনের এটার খেলা আছে, সবকিছু এটা তাদের যেখানে থাকে, তারা এটার উপর প্রশিক্ষণ নেয়। তো যারা সাধারণ যারা আছে, আমার মতো আপনার মতো যারা আছে, হয়তো এটা কমতিটা আমাদের থাকতে পারে। তো বলার উদ্দেশ্য হলো এটা, ওই যে তাদের দরকার হবে। আপনি যখন আরবি টাইপ করবেন, আরবি প্রশ্ন করবেন, আরবি মাদ্রাসার বিভিন্ন ধরনের বই পুস্তকের কাজ করবেন, অবশ্যই এগুলো আপনার লাগবে। তো লাগবে যেহেতু সেটা শিখতেই হবে, লাগবে যেহেতু শিখতেই হবে। তাহলে আবার 30 মিনিট কি করেন, প্র্যাকটিস করেন। কিভাবে প্র্যাকটিস করবেন? ডান হাতে বর্ণ লিখতে গেলে বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি লিখতে হয় বলেন? বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি লিখতে হয়? শিপ বাটন, বাটন ধরতে হয়। বুকে গ্লাস পানি দাও। দেখেন, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম, প্রেস করলাম এইচ, আলিফের উপর হামজা, প্রেস করলাম জে, এটা হলো একটা হাই পেন, তাই না? কি বলেন, হাই পেন? জি। এটা হাই পেন হলেও এই হাই পেন আর এই হাই পেনের মধ্যে একটা তফাৎ আছে, দেখেন। এই হাই ইয়েস। আর এই হাই পেনের মধ্যে কি আছে, তফাৎ আছে। কে বলতে পারবেন তফাৎ? বলেন। একটা শিপ ছাড়া একটা শিপ। শিপ। নো, নো, নো। ভালো করে দেখেন, এইটা হলো, আমি শিপ ছাড়া দিয়েছি, মূল হাইপেন, মূল হাইপেন দিয়েছি। এটা আমি কালার করে আপনাদেরকে বুঝাই। বলেন, দুটার মধ্যে একটা তফাৎ বুঝান। একটা শিপ ছাড়া বাকিগুলো শিপ সহকারে। ও নো, নো। আপনি কিভাবে জানবেন আমি শিপ দিয়েছি কিনা? একটু তফাৎ দেখেন না, একটু একটা মাথা খারাপ। উঁচা একটা নিচা। হ্যাঁ, একটা উঁচা একটা নিচা। একটা একটু উপরের দিকে, উপরের দিকে। একটা সামান্য একটু কি উপর। উপরের দিকে। শিপ ধরে যেটা দিয়েছিলাম এটা কিন্তু একটু নিচে। এইটা যেটা আপনার শিপ বাটন ধরে দিয়েছি, যেমন তার উপরে দেখেন,
এই জায়গাটা হাইপেন দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে না, জি এটা মূলত হাইপেন। এটা কিন্তু হাইপেন না, হাইপেনের মতো, বাট এটা আরবির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটু পরে এটা তেলাসমাতিতে দেখাচ্ছি। তাহলে দেখেন, শিপ বাটন ধরে কি প্রেস করলাম? যে বলে আসছে হাইপেন জি হাইপেন। এই হাইপেনটার নাম বলা জি হয় টান বাড়ানি। কি বলা হয়? তানবারানি। সবাই বলেন, টান বাড়ানি জোরসে বলেন। তানবারানি। টান টান বাড়ানি। এই টান বাড়ানিটা একটু পরে বোঝাবো কি, এতটুকু মনে রাখেন, এটার নাম হলো টান বাড়ানি। তারপর আসেন হলো শিপ বাটন কে এর মধ্যে ধরেন কমা, আরবি কমা। তারপর আসেন শিপ বাটন ধরে যদি আপনি এল প্রেস করেন তাহলে আরবি অবলিক। অবলিক শিপ বাটন ধরে ক্লোন দিলে ক্লোনে আসবে। শিপ বাটন ধরে ইনভার্টেড কমা দিলে ইনভার্টেড কমায় আসবে। শিপ বাটন ধরে যদি আপনি অবলিকটা দেন তাহলে দাঁড়িয়ে আসবে। এইভাবে লিখে যাবেন 5 মিনিট। এরপর আসেন হলো বাম পাশেটা। ডান হাতে শিপ বাটন ধরলাম কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, যে প্রেস করলাম, লাম আলিফ আসলো। উপর কি আসলো? হামজাওয়ালা লাম আলিফ, তাই না? এফ প্রেস করলাম, এটা আসলো ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এফ ডি প্রেস করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এস প্রেস করলাম, কি আসলো? 2 জের। শিপ বাটন ধরে এস প্রেস করলে কি আসলো? 2 জের। আর শিপ বাটন ধরে এ প্রেস করলে আসবে 1 জের। 1 জের। এবার আসেন হলো লিখে যাবেন, এটাও 5 মিনিট। আরবি কাজ করার জন্য এই জবর জের লাম আলিফ এগুলা প্রয়োজন আছে কিনা, নাকি অসম্পূর্ণ থেকে যাবে? অবশ্যই অসম্পূর্ণ থেকে যাবে। এরপর আসেন টপ লাইন, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম, প্রেস করলাম ওয়াই, বলে দেখেন কি আসলো? হামজাওয়ালা আলিফ আসলো। জি হামজার নিচে আলিফ। এবং ওয়াই প্রেস করলাম, একটা ঊর্ধ্ববোধক কমা আসলো। আই প্রেস করলাম, এটার ভাগের চিহ্ন আসলো। ও প্রেস করলাম, গুণের চিহ্ন আসলো। পি প্রেস করলাম, আশ্চর্যবোধক আসলো। তারপরে আপনার অবলিক ব্র্যাকেট করলাম, এটা আসলো লেস দেন। ডান পাশে থেকে লেস দেন বলে। ডান পাশের আপনার অবলিকটাকে ব্র্যাকেট প্রেস করলাম, তাহলে গ্রেটার দেন আসলো। এটাকে বলে গ্রেটার দেন, এটাকে বলে লেস দেন। নিচের দিকে, এটা হলো উপর দিকে। এটাও লিখে যাবেন কমপক্ষে 5। এবার উপরে চলে যাবেন, বাম পাশে টি, ডান পাশে কনিষ্ঠ আঙুল শিপ বাটন ধরবো, টি প্রেস করলাম, এটাও লামালি আসলো। কিছুক্ষণ আগে তো একটা লামালি আসছে এইভাবে। আর এটার মধ্যে লামালি বুঝতে পেরেছেন তো? জি জি তারপরে প্রেস করলাম আর, তাহলে 2 পেশ আসলো। আর এর মধ্যে কি? 2 2, পেশ। এর মধ্যে 1 পেশ। এর মধ্যে কি? 1 পেশ। ডব্লিউ এর পেশ। মধ্যে 2 জবর। ডব্লিউ এর মধ্যে কি? 2 2 জবর। কিউর মধ্যে 1 জবর। কিউর মধ্যে 1 এক জবর। এটাও 5 মিনিট লিখবে। চলে যাবেন নিচে, বাম হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট বাটন ধরবেন, ডান হাতে তর্জনী আঙুল দিয়ে প্রেস করবেন এন, তাহলে কি আসবে? আলিফের উপর মধ্যে চিহ্ন। মদের চিহ্ন। এম প্রেস করলে কমা আসবে। কমা কিন্তু কয়েক ধরনের আছে। তারপরে কমার মধ্যে ক্লিক করলে নিচের কমা আসবে। ডটের মধ্যে ক্লিক করলে ডট আসবে, এবং প্রশ্নবোধকের মধ্যে ক্লিক করলে প্রশ্নবোধক আসবে। দেখে যাবে 5 মিনিট। এগুলা টাইপিং এর সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেখানে যদি আপনার না থাকে তাহলে টাইপিং এর মধ্যে অসম্পূর্ণ থেকে যাবে। স্যার আর জালটা কোথায়? জালটা
জালটা পাবেন আপাতত এখানে ট্যাব বাটনের উপরে, ক্যাপস লকের জি। উপরে ট্যাব বাটন, ট্যাব বাটনের উপরে জাল বাটন, আর তাসদিদ? এই জাল জাল ঠিক জালের মধ্যে তাসদিদ, জালের মধ্যে কি তাসদিদ। তাসদিদ। আচ্ছা, এরপর আসেন জাল গেল। খারা জবর। এবার আসেন বাম পাশের বাটনটা শেষ করি। বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যদি আমি বি প্রেস করি তাহলে লামালি আসবে কি সহ মদের চিহ্ন সহ। ভি প্রেস করলে থার্ড ব্র্যাকেট, সি প্রেস করলে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এক্স প্রেস করলে জজম, যেটাকে আমরা কি বলি সাকিন। জি। কি বলি আমরা সাকিন বলি না? জি সাকিন বলি। জি। এরপরে যেটা রয়েছে আমার এই মদের চিহ্ন, ইনালি বেশি। মদের চিহ্ন, এটা মদের চিহ্ন এখানে কাজে লাগান। আচ্ছা, তাহলে এই যে মোটামুটি আমরা 5 মিনিট করে দুইটা ধাপে 30 মিনিট 30 মিনিট করে 60 মিনিট টাইপ করলাম। 60 মিনিট যখন আমরা কম্পোজ করব, টাইপ প্র্যাকটিস করব, ঠিক 60 মিনিটের মাথায় কিন্তু আমি একজন আরবি টাইপার হিসেবে খাতায় নাম লিখতে পারবো, যদি এই ফর্মুলা অনুযায়ী আপনি করেন। আরেকটা টিপস বলি আপনাকে, আজকে আমি যেই ফরম্যাটটা দেখিয়েছি এই ফরম্যাট অনুযায়ী যদি আপনি টাইপ শিখেন, আগামী ক্লাস উর্দু, সেই উর্দুর মধ্যে 90% টাইপ আপনার কমপ্লিট হয়ে যাবে আজকের ক্লাস। মাত্র 10% নতুন কিছু শিখবেন উর্দু টাইপের সময়। তাহলে আজকে টাইপের ভূমিকা রাখবে কিন্তু আগামী ক্লাসের মধ্যে। সুতরাং আজকে ক্লাসটা আপনাকে কি করতে হবে, ভালো করে আয়ত্ত করতে হবে। কেন? আরবির যে বর্ণগুলো রয়েছে সবগুলো বর্ণই কিন্তু উর্দুর মধ্যে রয়েছে। তাহলে উর্দুর জি। ক্ষেত্রে আপনাকে কি করা লাগতেছে না, আলিফ বা তা সা এগুলো কিন্তু প্র্যাকটিস করা লাগতেছে না, লাগতেছে জি না। কারণ আজকে প্র্যাকটিস করে ফেলতেছেন। আগামী ক্লাসের মধ্যে শুধু উর্দুর যে মূল কয়টা বর্ণ রয়েছে 8-10টা, সেই 8-10টা বর্ণই প্র্যাকটিস করলে আপনার উর্দু শিখা হয়ে যাবে। এটাকে বলে এক ঢিলে দুই পাখি, এক ঢিলে দুই দুই পাখি। পাখি। দুই পাখি। আজকে আয়ত্ত করতে পারেন তাহলে ওইটা আপনার পক্ষে সম্ভব। আপনি মাত্র ইংরেজি টাইপ শিখেছেন মাত্র 30 মিনিটে, আজকে আরবি টাইপ শিখতেছেন মাত্র 60 মিনিটে। আমি স্পিডের কথা বলি না, আমি বলি যে আপনার কিবোর্ডের লেআউটটা আপনার হাতের কবজায় আসলো কিনা, সে কবজায় আসবে কত মিনিটে। অনেকে বলে না যে টাইপিং শিখতে অনেক সময় লাগে, বলে কিনা? জি। যারা শিখেছেন তারা শুনেছেন কিনা, যারা শিখেন না তারা হয়তো অনেকে শুনতে পারেন। আসলে কি টাইপিং শেখাটা কঠিন কিছু না? ফর্মুলা না। করলে আসলে হাত চলে আসে। টাইপিং স্পিড উঠাইতে লাগবে, এটা ঠিক আছে। আর এটার জন্য আপনাদেরকে একটা গেমস দেখিয়েছিলাম। জি খুশি। ওই গেমস অনুযায়ী যত বেশি প্র্যাকটিস করবেন ইংরেজি বাড়বে। ওইখানের মধ্যে আবার আরবি সিস্টেম রয়েছে, আপনি অ্যারাবিক টাইপিং স্পিড ইন অ্যারাবিক লিখে দিবেন, ইন বাংলা, ইন ইংলিশ, ইন উর্দু। যখন আপনি এভাবে লিখে দিবেন ওই ভাষার উপর আপনি ওই সিস্টেমে টাইপিং প্র্যাকটিস করবেন, তাহলে আরবি লিঙ্কটা একটু আস্তে দেখান। আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে কি হবে, আপনার স্পিডটা বাড়বে। স্পিড বাড়াইতে পারলে একবার যদি আপনি উঠাইতে পারেন তাহলে মোটামুটি আর আপনার পেছনে টাকা লাগবে না। আস্তে আস্তে বাকি কাজগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবেন। আপনি যখন আরবি টাইপ শেখা কমপ্লিট করে ফেলবেন, এবার খারা জবর। এবার আপনার কাজ, এবার আপনার কাজ হলো আরবিতে লিখা। আরবি যেহেতু লিখবেন তো বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহ করেন, কি বলেন? বিসমিল্লাহ জি। দিয়ে বিসমিল্লাহ করেন, শুরুটাই হোক প্রভুর নামে। কারণ আরবি শিখেছেন, সে আরবি ভাষাটাই হলো কোরআনের ভাষা, কোরআনের শুরুটাই হয় বিসমিল্লাহ দিয়ে। আপনি শুরু করেন বিসমিল্লাহ দিয়ে, বলেন কিভাবে লিখবেন। বা, সিন, সিন মিম স্পেস, আলিফ, লাম লাম, লাম হা,
স্পেস, হা আলিফ লাম র লাম হা হা মিম, নুন আলিফ লাম র হা চলো মিম স্পেস। তাহলে এখানে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, এন্টার দিলাম, ক্লাস করতেছি। আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা র বা, আলিফ লাম আইন আলিফ লাম মিম ইয়া নুন। নিবেদন। খেয়াল করেন, এই যে একটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লিখলাম, নিচে জি। আমি আরেকটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লিখবো, দুটার মধ্যে ফারাকটা করবেন। বল, দুটার মধ্যে ফারাক। নিচেরটার একটু লম্বা লম্বা লেখাটা, নিচেরটা একটু কি, লম্বা লম্বা। আর এটার মধ্যে লম্বা লম্বা, এর মধ্যে সবগুলো সেটা আছে। শব্দগুলো কাছাকাছি। লম্বা এই যে লম্বা লম্বাটা, কিছু কিছু লেখার জায়গায় এরকম লম্বা লম্বা লিখতে হয় স্পষ্টতার জন্য। যেমন কলকাতার কথা বলি, কলকাতার লেখাগুলো দেখবেন যে এরকম টান টান লেখা। আবার হাফিজি কোরআন গুলো দেখবেন যে কোনো টান টান নেই, স্পেস নাই, গ্যাপ, একদম পুরো কন্ট্রাস্ট। এই গ্যাপটা যখন কনজাস্ট, এটার কারণ হলো এক পৃষ্ঠার মূল লেখাগুলো এক পৃষ্ঠার ভিতরে ঢুকানোর জন্য। কলকাতার লেখাগুলো দেখবেন যে আপনি এক পৃষ্ঠার লেখাটা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে 2-3 লাইন চলে গেছে। কারণ কি, ওই লাইনটা লম্বা লম্বা টান দিয়ে দিয়ে শেষ করা লাগছে। বুঝতে পারছেন? এই কারণে জি। এই লম্বাটা আপনি কিভাবে দিবেন, কিছু থাকে হলো ফন্টগত লম্বা, আর কিছু কাজ হলো আপনি নিজে লম্বা করতে পারবেন। জি যেমন আমরা ছোটবেলা দেখেছিলাম আলিফ লাম কফ, এইভাবে অনেক দূর পরে যে একটা কফ দেখছিলাম, আবার অনেক দূর পরে দেখলাম একটা সিন দেখছিলাম, আবার অনেক দূর পরে দেখলাম সিন দেখছিলাম। আপনারা দেখছেন কি জানি না, আমি দেখছি। এইভাবে দেখেছেন না কায়দার মধ্যে? জি এই যে এত লম্বাটা কিভাবে করে জানেন, এটা হলো টান বাড়ানো দিয়ে। আমি এখানে দেখেন কয়টা টান বাড়ানো দিয়েছি। হ্যাঁ, শিপ ধরে এইটা না। জি টান বাড়ানো দিয়ে কিন্তু এটাকে লম্বা করে। অনেকে বলে না যে কি এত বড় লম্বা করলোটা কিভাবে, জি আসলে করলোটা কিভাবে সেটা হলো করছে এইভাবে, টানবার দি টান বাড়ানি দিয়ে। কি দিয়ে? টান বাড়ানি। টানবার এটা করেছি টান বাড়ানি ছাড়া, এটা করেছি টান বাড়ানি দিয়ে, আর এটার মধ্যে অনেকগুলো করে টান বাড়ানি দিয়েছি। বুঝাইতে পারলাম? জি। আচ্ছা। অনেকে আছে যে শেষ মাথা বোঝানোর জন্য, যেমন এই শেষের অংশ, তারপরে শুরু অংশ, এই দেখেন এরকম এই আরবি যারা কায়দা করেন তাদের কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখা গেছে অনেকে এই জিনিসটা না জানার কারণে উনি আর মাথা ভাঙতে পারতেছেন না। ফলে এই তার কাজটা অসম্পূর্ণ হয়ে গেল। অথচ কিন্তু এটা একটা কায়দার নিয়ম বোঝানোর জন্য, কায়দার কায়দা বোঝানোর জন্য, কায়দার কায়দা বোঝানোর জন্য এটা লাগে। কায়দাটা কিভাবে বুঝাবে, কারণ সে তো মাথাই কাটতে পারতেছে না। কায়দা বুঝাতে হলে তো তার মাথা কাটা লাগবে, তাই না? জি মাথা কাটাটা কিন্তু কঠিন কিছু। জি না, সহজ টানবারানি। শুরুতে একটা কি দিল, টান বাড়ি দিল, তারপর শিন লিখলো, তারপর আটা টান বাড়ি দিল। এখন যদি সে যদি এখানে দুইটা করে টান বাড়ি দেয়, কোন সমস্যা আছে? জি না কোনো সমস্যা নেই। একটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। কারণ এখানে আমার একটার মধ্যেও নাই, আছে। তাহলে আমি দুই পাশে দুটো দিতে গেলে শুরুতে একটা টান বাড়ি দিলাম, শেষে একটা টান বাড়ি দিলাম, তাহলে মিডলের সিনটা কেমন হবে সেটা তুলে ধরা যায়, তাই না? জি তাহলে এইভাবে টান বাড়ানি দিয়ে আপনি কি করতে পারবেন, লেখাগুলোকে লম্বা করতে পারবেন। আচ্ছা, টাইপিং শিখলেন আরবি,
আরবি টাইপিং এর মধ্যে এখনো 2টা পয়েন্ট অসম্পূর্ণ আছে। কয়টা পয়েন্ট? 2টা। 2টা পয়েন্ট। পয়েন্ট হলো আপনার হরকতের মধ্যে মদের ছিল। এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাসদিদ, এগুলো খারাজ। কিভাবে দেখেছেন, এগুলো কিভাবে আনে সেটা দেখেছেন। কিন্তু জি তা জবর খারাজের উল্টা পেশ, জি মূল মদের চিহ্ন এবং তিনালিপ মদ চারালিপ মদ, এগুলো কিভাবে আনে এটা কিন্তু আপনারা শিখেন নাই। জি কারণ এটা কিবোর্ডের মধ্যে অটোমেটিক লেখার মতো যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি না। এটাকে এটাকে কি করতে হয়? সেট আপ সেট আপ। সেট আপটা কিভাবে করবেন সেটা বুঝতে হলে আগে উর্দু ক্লাসটা শেষ করতে হবে। তার মানে হলো এটা অসম্পূর্ণ রয়ে গেল। যেটা ইংরেজির মধ্যে অসম্পূর্ণ 2টা পয়েন্ট ছিল, আজকে যেমন আপনাদেরকে বলেছি, ঠিক এই পয়েন্টটাও পরবর্তী ক্লাসে পরে বলতে হবে। এখন যদি বলি তাহলে ক্লাসটা আরো লং হয়ে যাবে। এটা মূলত ওই ক্লাসের সাথে সম্পৃক্ত। বুঝাইতে পারলাম? জি জি আরেকটা পয়েন্ট হলো যেটা শিখার বিষয়, সেটা হলো আরবি নাম্বার। সেটা কি? আরবি আরবি নাম। আমার আমার নাম্বার আরবি আসতেছে, আপনার নাম্বার আরবি নাও আসতে পারে। আমি দিলে আরবি নাম্বার আসতেছে, আপনি দিলে আরবি নাম্বার নাও আসতে পারে। এমন হতে পারে কিনা? জি তো যাদের এখানে আরবি নাম্বার আসে না তাদের জন্য খেয়াল করেন, ফাইল মেনুতে যাবেন, চলে যাবেন অপশন, আবার দেখাচ্ছি, ফাইল মেনুতে যাবেন, চলে যাবেন অপশন, এরপরে চলে যাবেন হলো আপনার অ্যাডভান্স। অ্যাডভান্সে যখন ক্লিক করব ডান পাশে অনেকগুলো কমান্ড দেখতে পারবো। এর ডান পাশে একটা রশি পাবো যেটাকে বলা হয় স্ক্রল বার। এই রশিটার নাম কি? স্কলার বার। যেমন আপনার বিল্ডিং আছে, কয়তলা বিল্ডিং? 2তলা একটা বিল্ডিং। আপনার একটা 2তলা বিল্ডিং আছে, উপর থেকে যদি আপনি রশি একটা নিচের দিকে ঝুলায় রাখেন তাহলে ওই রশি বেয়ে বেয়ে উপরে উঠতে পারবেন কিনা? জি আবার ওই রশি বেয়ে বেয়ে নিচে নামতে পারবেন কিনা? জি তো ওইটাকে আপনি রশি হিসেবে ধরতে পারেন, তাই না? ঠিক জি রশির মতো কিন্তু লিফটও আছে, এটাও কি রশির মতো বেয়ে বেয়ে উপরে ওঠে। হয়তো আপনি সুইচ বাটন প্রেস করেন এর জন্য বুঝতে পারতেছেন না। আপনি যখন ওইটা ইয়াগুলো দেখবেন, এটাকে কি বলে, চেন গুলো দেখবেন, তখন বুঝতে পারবেন এটা রশির মতোই। তখন বুঝতে পারবেন কি এটা রশির রশি। মতোই। রশিকে যদি আপনি গোল ভাবে বাঁধেন, তো গোল ভাবে উপরে যদি একটা ওই রডের গোল একটা ইয়ে বানাই দেন, রিং না বলে এটাকে, রিং বানাই দেন, তো রিং বানাই দিলে আপনি যদি রশি একটা ধরেন, সা করে নিচে নামে যাবেন, সা করে নিচে নামে যাবেন। তো ওই সিস্টেমের লিফটে কাজ করে মূলত। তো এখানে বলা উদ্দেশ্য হলো এইটাও একটা লিফটের মতো বা রশির মতো, যেটার নাম বার। এটার নাম কি? স্কল বার। এটা ধরে যদি নিচের দিকে নিয়ে যায় তাহলে নিচের ভিতরে যে প্রোগ্রাম গুলো আছে এটা আপনি দেখতে পারবেন। এভাবে ঠিক মিডল পর্যায়ে আসলে শো ডকুমেন্ট কন্টেন্টের অধীনে কিছু কমান্ড পাবেন। শো ডকুমেন্ট কন্টেন্ট এর অধীনে কি পাবেন? কিছু অপশন। অপশন পাবেন। এই অপশনের মধ্যে আপনার মধ্যে এই যে নিউমেরালের মধ্যে অ্যারাবিক থাকবে, মান্থ নেমের মধ্যেও অ্যারাবিক থাকবে। আপনার কম্পিউটারে, আপনার কম্পিউটার বলতে যাদের কম্পিউটারে আরবির সময় ইংরেজি নাম্বার আসে, আরবি নাম্বার আসে না, তাদের কথা বলতেছে। তাদের কম্পিউটারের মধ্যে গিয়ে দেখবেন যে 2 জায়গায় অ্যারাবিক থাকবে। আপনি উপরেরটাকে অ্যারাবিক থেকে কনটেক্সট করে দিবেন, আর মান্থ নেম অ্যারাবিকটা অ্যারাবিক থাকবে, এটাকে কিছুই করা লাগবে না। আপনি যখন অ্যারাবিক মধ্যে ওকে করবেন এবং এখানে কনটেক্সট তৈরি করে ওকে বাটন প্রেস করবেন, তখন দেখবেন যে আরবির সময় আরবি, বাংলার সময় বাংলা, ইংরেজির সময় ইংরেজি আসবে। কথা বুঝতে পেরেছেন সবাই? জি এই অসম্পূর্ণ আরবির 2টা অসম্পূর্ণ থেকে একটা অসম্পূর্ণকে সলভ করে দিলাম।
আরটা অসম্পূর্ণ আগামী ক্লাসের সাথে সম্পৃক্ত। আগামী ক্লাসের সাথে সম্পৃক্ত। আজকে ক্লাসে সংক্ষিপ্ত। প্রশ্ন থাকলে করতে পারে। স্যার আরবি গেমটা কিভাবে খেলে একটু দেখাই দিলে ভালো হতো। স্যার কিবোর্ড গুলো দিয়ে দিলে ভালো হতো, আর বি কিবোর্ড গুলো। আচ্ছা দিয়ে দিব। গত ক্লাসে গেমস দেখেন নাই? আরবিটা সেম সিস্টেম, শুধু ইন অ্যারাবিক লিখলাম। অ্যারাবিক টাইপিং টেস্ট অনলাইন, আপনাকে টেস্ট করতেছে, লেখার জন্য বলছে আপনাকে। এটা তো জাস্ট টেস্ট মূলক। গেমসও রয়েছে, আপনারা খুঁজে বের করবেন। এখানে অ্যারাবিক করে নিবেন, এরপর শুরু করবেন। আলিফ লাম মিম নুন তা খ বা স্পেস বা আলিফ লাম কাফ আলিফ মিম লাম স্পেস কাফ বা র ইয়া নক্তা ছাড়া এটা স্পেস। আমি যখন বলবো তুমি তখন দেখা যাবে আইন লাম নুন কাবীরা তিজারা। ইংলিশের মতো উপরে যে উঠে লেখে লেখে ওরকম হবে না। হ্যাঁ, ওটা গেম, ওরকম আছে, অভাব নাই। এখন এক একটার এক এক পদ্ধতি। জি, ওটারই সহজ ছিল। ওটা বাচ্চাদের খেলা। আমরা তো এখন এই লাইনে বাচ্চা। আপনার খুঁজে বের করে নিন, সমস্যা নেই। জি। আর স্যার আরেকটা, আপনাকে একটু দেখতে মন চাইতেছে। আস্তাগফিরুল্লাহ। ক্লাস শিখবেন না আমার দেখবেন? না, ক্লাস তো শিখলাম, যেহেতু এই ক্লাস এটা আমি দিন শেষ ধরে কর, দিনের মতো। শেষ করেন আগে, শেষ হোক, এরপরে চিন্তা করবো যে আসলে আপনার সাথে দেখা করার সময় হলো কিনা। যদি না হয় তাহলে আরো সময় নিব। আর দিন তো স্যার সিনা বা সিনা এই হিসাবে আপনার সাথে একটু পরিচয়। দিন সিনা বা সিনাই যেভাবে চলতেছে, কথা চলতেছে চোখ দিয়ে, এরপর যখন দেখা হবে তখন সিনা বা সিনা হবে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্ত কার প্রশ্ন আছে? রাত অনেক হয়েছে, অনেকে ঘুমাবেন, সকালে তো খুব গুরুত্বপূর্ণ আমল আমাদের সবার আছে। সেহরি খাওয়া সুন্নত এবং বরকতময় খাবার। সেহরি, এটার উপর আমল করা একটা সব। জি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল তো ক্লাস আছে না? জি। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।